নমস্কার, আমি চয়ন। বাঙালি বার্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা কথা আছে না, অহংকার পতনের মূল। পৃথিবীর যে কোনো সম্পর্কের মাঝে এই অহংকার প্রবেশ করলে সম্পর্কগুলো আর স্বাভাবিক থাকে না। চলুন আজকে গল্পের মাধ্যমে আমরা এই অহংকারকে চিরতরে নির্মূল করার চেষ্টা করি, আর তারপর দেখি সম্পর্কগুলো ঠিক আগের মতো আবার জোড়া লাগে কিনা। শুরু হচ্ছে আমাদের 2024 সালের শেষ নিবেদন, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দর্পচূর্ণ। সন্ধ্যার পর নরেন্দ্র একটা বাংলা মাসিক পত্রিকা পড়ছিল। তাকে একটু আনমনা মনে হচ্ছিল, যেন কোনো একটা বিষয় নিয়ে সে খুবই চিন্তিত আছে। আসলে সে ভাবছিল কিভাবে সে তার বাবার রেখে যাওয়া বিস্তর ঋণের বোঝা থেকে অব্যাহতি পাবে। মহাজন শম্ভুবাবু তো মাঝে মাঝেই তাগাদায় এসে তাকে নানা রকম অপমান করে কথা শুনিয়ে যান। এদিকে সংসারের দায়ও বড় কম নয়, স্ত্রী কন্যাকে নিয়ে তার সংসার, আর সাথে আছে বহু দিনের পুরনো চাকর প্রায় বাবার বয়সী রামটহল। ঠিক এই সময় তার স্ত্রী ইন্দু বেশ সেজে গুজে এসে নরেন্দ্রর সামনে খোলা পত্রিকার উপর ঝুঁকে দেখতে লাগলো। তা বলি, কি হচ্ছে? ইস, এ যে কবিতা দেখছি। তা বেশ, বসে না থাকি বেগার খাটি। দেখি এখানে কি কাগজ? সরস্বতী, তা স্বপ্রকাশ ছাপালে না বুঝি? এই কি গো, স্বপ্রকাশ ফিরিয়ে দিলে? নরেন্দ্র ব্যথাতুর কণ্ঠে ম্লান হেসে বলল, না, সেখানে পাঠাইনি। পাঠিয়ে একবার দেখলে না কেন? স্বপ্রকাশ সরস্বতী নয়, তাদের কাণ্ডজ্ঞান আছে। এই জন্যে আমি যা তা কাগজ কখনো পড়িনি। আচ্ছা, তা নিজের লেখা নিজেই খুব মন দিয়ে পড়ো। ভালো কথা, আজ শনিবার, আমি ও বাড়ির ঠাকুরজিকে নিয়ে একটু বায়োস্কোপ দেখতে যাচ্ছি। কমলা ঘুমিয়ে পড়েছে। কাব্যের ফাঁকে মেয়েটার দিকে একটু নজর রেখো। আমি চললুম। নরেন্দ্র কাগজটি টেবিলের উপর রেখে একটা গভীর নিঃশ্বাস ফেলল। যাও। আচ্ছা, আমি কিছু একটা করতে চাইলেই তুমি অমন দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন বলো তো? অতই যদি তোমার দুঃখের জ্বালা, মুখ ফুটে বলো না কেন? আমি বাবাকে চিঠি লিখে যা হোক একটা উপায় বার করি। নরেন্দ্র কিছুক্ষণ মুখ তুলে ইন্দুর দিকে চেয়ে রইল। মনে হলো তাকে কিছু বলবে, কিন্তু কিছু না বলে মুখটা নামিয়ে নিল। ইন্দু চলে গেল। নরেন্দ্রর মামাতো বোন বিমলা ইন্দুর সখী। রাস্তার মোড়ের ওপারেই তাদের বাড়ি। ইন্দু সেখানে গাড়ি দাঁড় করিয়ে ভিতরে ঢুকল। ও কি ঠাকুরজি, কাপড় পরনি যে? খবর পাওনি নাকি? পেয়েছি বই কি, কিন্তু একটু দেরি হবে ভাই। উনি এইমাত্র একটুখানি বেড়াতে বেরোলেন, ফিরে না এলে তো যেতে পারবো না। কেন গো, প্রভুর হুকুম পাওনি বুঝি? বিমলার সুন্দর মুখখানি স্নিগ্ধ মধুর হাসিতে ভরে গেল। এই খোঁচাটুকু সে যেন ভারী উপভোগ করল। না গো, দাসীর আর্জি এখনো পেশ করা হয়নি, তবে হলে যে নামঞ্জুর হবে না সে ভরসা করি। তবে পেশ করা হয়নি কেন? আমি তো তোমাকে বেলা থাকতেই খবর পাঠিয়েছিলাম। তখন সাহস হলো না বউ। অফিস থেকে এসেই উনি বললেন ওনার মাথাটা ধরেছে। ভাবলাম জল টল খেয়ে একটু ঘুরে আসুন, মনটা প্রফুল্ল হোক, তখন বলবো। কি জানি কিসে যে তোমার হাসি আসে ঠাকুরজি।
আমি অমন হলে লজ্জায় মরে যেতুম। আচ্ছা, ঝিকে কিংবা বেয়ারাটাকে বলে তুমি যেতে পারো না? বাপ রে, তাহলে তিনি বাড়ি থেকে দূর করে দেবেন, এই জন্মে আর আমার মুখও দেখবেন না। দূর করে দেবেন? কোন আইনে, কোন অধিকারে শুনি? বাদা কি বউ, তিনি মালিক, আমি দাসী বই তো নই। তিনি তাড়ালে কে তাকে ঠেকাবে বলো? ঠেকাবে রাজা, ঠেকাবে আইন, সে চুলোয় যাকগে ঠাকুরজি, কিন্তু নিজের মুখে নিজেকে দাসী বলে কবুল করতে একটুও লজ্জা হয় না তোমার? স্বামী কি মোগল বাদশাহ, আর স্ত্রী কি তার কৃতদাসী, যে নিজেই নিজেকে এমন হীন, এমন তুচ্ছ করে গৌরববোধ করছো? তোমার ঠাকুরজি যে মুখ্য মেয়ে মানুষ বউ, তাই নিজেকে স্বামীর দাসী বলে গৌরব বোধ করে। আচ্ছা, তোমাকেও জিজ্ঞেস করি ভাই, তুমি যে এত কথা বলছো, তা তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো দাদার হুকুম না নিয়ে? হুকুম? কেন, কি জন্য? তিনি নিজে যখন কোথাও যান, আমার হুকুমের অপেক্ষা করেন কি? হ্যাঁ, আমি যাচ্ছি, শুধু এই কথা তাকে জানিয়ে এসেছি। তবে আমি এ কথা মন থেকে মানি যে আমার মতো গুণের স্বামী খুব কমের ভাগ্যেই জোটে। আমার কোনো ইচ্ছেতেই তিনি কখনো বাধা দেন না। কিন্তু এমন যদি নাও হতো, তিনি যদি নিতান্তই অবিবেচক হতেন, তাহলেও তোমাকে বলছি ঠাকুরজি, আমি নিজের সম্মান 16 আনা বজায় রাখতে পারতুম। কিছুতেই তোমাদের মতো একথা ভুলে যেতে পারতুম না যে আমি সঙ্গিনী সহধর্মিনী, তার কৃতদাসী নই। জানো ঠাকুরজি, এমন করে আমাদের দেশের সমস্ত মেয়ে মানুষ পুরুষের পায়ে মাথা মুড়িয়ে এত তুচ্ছ, এমন খেলার পুতুল হয়ে দাঁড়িয়েছে। নিজের সম্ভ্রম নিজে না রাখলে কেউ কি যেচে দেয় ঠাকুরজি? কেউ না। আমার তো এমন স্বামী, তবুও কখনো তাকে আমি একথা ভাবার অবকাশ দিইনি যে তিনি প্রভু আর আমি স্ত্রী বলে তার বাঁধি। আমার নারী দেহেও যে ভগবান বাস করেন, এ কথা আমি নিজেও ভুলিনি, আর তাকেও ভুলতে দিইনি। জানি না বউ, আত্মসম্ভ্রম আদায় করা কি, কিন্তু তার পায়ে আত্মবিসর্জন দেয়াটা বুঝি। ওই ওই যে উনি এলেন, একটু বসো ভাই, আমি শিগগির ওনার হুকুম নিয়ে আসি। হুম। বায়োস্কোপ দেখে ফেরার পথে বিমলা পথের দিকে অন্যমনস্কভাবে চেয়ে কি যেন ভাবছিল। ইন্দু হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরজি, কর্তার হুকুম না পেলে তো তুমি আসতে পারতে না? না? হ্যাঁ, না। তাই আমার মনে হয় ঠাকুরজি, আমি যখন তখন এসে তোমাকে ধরে নিয়ে যাই বলে তোমার স্বামী হয়তো রাগই করেন। তাহলে আমি নিজেই বা যাবো কেন বউ? বরং আমার ভয় হয় তুমি এমন করে আসো বলে দাদা হয়তো মনে মনে আমার উপর বিরক্ত হন। না ঠাকুরজি, তোমার দাদার সে স্বভাব নয়। একে তো তিনি নিজের অধিকারের বাইরে পা দেন না, তাছাড়া আমার কাজে রাগ করবেন আমি ঠিক জানি। এ স্পর্ধা তার স্বপ্নেও আসে না। বউ, দাদা তোমাকে কি ভালোই না বাসেন, কিন্তু তুমি বোধ করি। তার কথা অস্বীকার করি না, কিন্তু আমার সম্বন্ধে এমন সন্দেহ হলো কিসে? তা জানি নেব, কিন্তু আমার মনে হয় যেন। কেন মনে হয় জানো ঠাকুরজি? তোমাদের মতো পায়ে লুটিয়ে পড়া ভালোবাসা আমার নেই বলে। আর ঈশ্বর করুন আমার নারী মর্যাদাকে ডিঙিয়ে যেন কোনোদিন আমার ভালোবাসা মাথা তুলতে না পারে। যে ভালোবাসা আমার স্বাধীন সত্তাকে লঙ্ঘন করে যায়, সেই ভালোবাসাকে আমি আন্তরিক ঘৃণা করি। বিমলা গোপনে শিউরে উঠল, কিন্তু চুপ করে রইল। কি গো ঠাকুরজি, কোনো কথা বলছো না যে? কি ভাবছো? হ্যাঁ, না কিছু না। প্রার্থনা করি যেন দাদা তোমাকে চিরদিন এমনই ভালোবাসুন। কারণ যতই বলো না কেন বউ,
মেয়ে মানুষের কাছে স্বামীর ভালোবাসার চেয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডও বড় নয়। কি জানি বাবা, কি তোমার নারী মর্যাদা আর কি তোমার স্বাধীন সত্তা। আমি তো আমার সমস্ত কিছুই তার পায়ে ডুবিয়ে দিয়ে বেঁচেছি। সত্যি বলছি বউ, আমার তো এমন দশা হয়েছে যে নিজের ইচ্ছে বলেও আর কিছু নেই, তার ইচ্ছে। ছি ছি, চুপ করো চুপ করো। আমাদের দেশের মেয়ে মানুষরা কি মাটির পুতুল? প্রাণ নেই, আত্মা নেই, কিচ্ছু নেই। আচ্ছা, তোমাকেই জিজ্ঞেস করি, এত করে কি পেয়েছো শুনি? আমার চেয়ে বেশি ভালোবাসা আদায় করতে পেরেছো কি? ঠাকুরজি, ভালোবাসা মাপবার যে যন্ত্র নেই, না হলে মেপে দেখাতে পারতুম। যাক যাক, সে কথা। কিন্তু কেন জানো? নিজেকে তোমাদের মতো নিচু করিনি বলে, তোমাদের এই কাঙাল বৃত্তি মাথায় তুলে নিইনি বলে। আমার ভারী দুঃখ হয় ঠাকুরজি, কেন তিনি এত শান্ত, এত নিরীহ, কিছুতেই একটা কথা বলেন না। নইলে দেখিয়ে দিতুম তিনি যাকে গ্রাহ্য করেন না সেও মানুষ, সেও অগ্রাহ্য করতে জানে, সেও আত্মমর্যাদা হারিয়ে ভালোবাসা চায় না। ও আবার কি, মুখ ফিরিয়ে হাসছো যে? কই না তো। না কেন? এখনো তো তোমার ঠোঁটে হাসি লেগে রয়েছে। লেগে রয়েছে তোমার কথা শুনে। ওগো বউ, অনেক পেয়েছো বলেই এত কথা বেরোচ্ছে। না পেলে বেরোতো না। ভুল, নিজেকে ভুল ঠাকুরজি। সবাই তোমার মতো নয়, সবাই ভিক্ষে চেয়ে বেড়ায় না। আত্মগৌরব বোঝে এমন নারীও এই সংসারে আছে। তা জানি। জানলে আর বলতে না। যাই হোক, এখন থেকে জেনে রেখো, যে ভিক্ষে চায় না, নিজের জোরে আদায় করে, এমন লোকও আছে। আচ্ছা, এই যে বাড়ি এসে পড়েছি, একবার নামবে নাকি বউ? না, আমিও বাড়ি যাই। দারোয়ান, ওই যে ওই গলিতে। দাদাকে আমার প্রণাম দিও বউ। দেব। গারোয়ান, চলো। কিছুদিন পরের ঘটনা। নরেন্দ্র নিবিষ্ট চিত্তে কিছু লিখছিল। ইন্দু এসে দাঁড়ালো। বলছি, সংসার খরচের কিছু টাকা দিতে হবে যে, হাতে আর কিছুই নেই। সে কি, এর মধ্যে 200 টাকা ফুরিয়ে গেল? না গেলে কি মিথ্যে কথা বলছি, নাকি টাকা লুকিয়ে রেখে চাইছি? কোথায় টাকা? মানে এখন কি করে, কোথা থেকে টাকা দেব? নরেন্দ্রর মুখে এই ভয়ের ছায়া ইন্দু দেখল, কিন্তু ভুল করে দেখল। বিশ্বাস না হয় এখন থেকে একটা খাতা দিও, হিসেব লিখে রাখবো। না হলে এক কাজ করো না, সংসার খরচের টাকা করে নিজের হাতেই রেখো, তাতে তোমারও ভয় থাকবে না, আর আমিও সংশয়ের লজ্জা থেকে রেহাই পাবো। তোমাকে অবিশ্বাস করি রে ইন্দু, কিন্তু 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 কি, বিশ্বাসও হয় না তাই তো? আচ্ছা যাচ্ছি, যতটা পারি হিসেব লিখে আনি। উফ, কি সুখের ঘরকন্যাই হয়েছে আমার। কিন্তু কেন, কিসের জন্য লিখতে যাব হিসেব? আমি কি মিথ্যে কথা বলছি? আমার মামাতো বোনের বিয়েতে জামা কাপড় লাগলো প্রায় 50 টাকার উপর। কমলার জামা দুটোর দাম 12 টাকা, আর ওই সেদিন বায়োস্কোপ দেখতে গিয়ে খরচ হলো 10-12 টাকা। এবার খতিয়ে দেখো দেখি, বাকি থাকে কত? তাতেই 10-15 দিনের সংসার খরচ কি এমন বেশি যে তোমার ওই 2 চোখ কপালে উঠেছে? আমার দাদার সংসারে মাসে 700-800 টাকাতেও যে হয় না। সত্যি বলছি, এমন করলে তো আমি আর ঘরে টিকতে পারি না। তার চেয়ে বরং স্পষ্ট করে বলো দাদা মেদিনীপুরে বদলি হয়েছেন, আমি মেয়ে নিয়ে দাদার কাছে চলে যাই, তাতে আমিও জুড়োই আর তুমিও বাঁচো। অনেকক্ষণ ঘাড় হেট করে থেকে অবশেষে মুখ তুলে নরেন্দ্র বলল, এবেলায় তো হবে না, দেখি যদি ওবেলায় কিছু জোগাড় করতে পারি। তার মানে যদি জোগাড় করতে না পারো তাহলে কি উপোস করে থাকতে হবে নাকি? দেখো, কালই আমি মেদিনীপুর যাব, কিন্তু তুমিও একটা কাজ করো, এই দালালি ব্যবসা ছেড়ে দিয়ে দাদাকে বলে একটা চাকরি জোগাড় করে নাও, তাতে বরঞ্চ ভবিষ্যতে ভালো থাকবে। কিন্তু যা পারো না তাতে হাত দিয়ে নিজেও মাটি হয়েও না, আর আমাকেও নষ্ট করো না। ইন্দুর এতগুলো কঠিন কথার কোনো জবাব নরেন্দ্র দিল না।
ইন্দু আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এই সময় বেয়ারা এসে জানালো যে শম্ভুবাবু এসেছেন। পরক্ষণেই নরেন্দ্র বাইরে জুতোর শব্দ শুনতে পেল। ইন্দু পাশের দরজা দিয়ে গিয়ে পর্দার আড়ালে সরে দাঁড়ালো। শম্ভুবাবু একজন মহাজন। নরেন্দ্রর বাবা ওনার কাছে বিস্তর ঋণ করে স্বর্গবাসী হয়েছেন। নরেন্দ্রর কাছে শম্ভুবাবু প্রায়শই তাগাদা করতে আসেন, আজও এসেছেন। তিনি মৃদুভাষী, কিন্তু আজ এসে ধীরে ধীরে নরেন্দ্রকে এমন অপমানজনক কতগুলি কথা বললেন যা দুবার শোনার আগে অতি বড় নির্লজ্জ নিজের মাথাটা বিক্রি করে ফেলতে দ্বিধা বোধ করবে না। তিনি চলে যেতেই ইন্দু একেবারে সামনে এসে দাঁড়ালো। উনি কে? উনি শম্ভুবাবু। আমার কাছে কিছু টাকা পাবেন তাই চাইতে এসেছিলেন। সে তো টের পেয়েছি, কিন্তু ধার করেছিলে কেন? আমার বাবা হঠাৎ মারা গেলেন তাই। তোমার বাবা কি পৃথিবী শুদ্ধ লোকের কাছে দেনা করে গেছেন? এসব কে শোধ করবে? তুমি? তা কি করে করবে শুনি? বেশ তো, তোমার বাবা না হয় হঠাৎ মারা গেছেন, কিন্তু তুমি তো হঠাৎ করে বিয়ে করোনি। বাবাকে এসব কথা জানানো তোমার উচিত ছিল, আর আমার কাছেও গোপন করা তোমার একেবারেই উচিত হয়নি। লোকের মুখে শুনি তুমি নাকি খুব ধর্মভীরু লোক। বলি, এসব বুঝি তোমার ধর্মশাস্ত্রে লেখে না? হায় রে, এতগুলো সুতীক্ষ্ণ বাক্যবান যার উপর এমন নিষ্ঠুরভাবে বর্ষিত হলো, ভগবান তাকে কি নিরস্ত্র, কি নিরুপায় করেই না সংসারে পাঠিয়েছিলেন। কোনো কারণেই কাউকে আঘাত করা তো দূর, তার শুধু সাধ্য ছিল নীরবে সহ্য করবার। আজ প্রথমে শম্ভুবাবু ও পরে ইন্দুর এমন উগ্র ব্যবহারের প্রত্যুত্তরে সে একটু কঠোর কথা বলতেই যেন উদ্যত হলো, কিন্তু পারল না। অক্ষমের মতোই অতি ক্ষীণ স্বরে বলল, বাবা সম্বন্ধে তোমার এমন করে কি কথা বলা উচিত ইন্দু? না, উচিত নয়, কিন্তু আমার উচিত অনুচিতের কথা তোমাকে মীমাংসা করে দিতে তো বলিনি। কেন তোমাদের সমস্ত ব্যাপার বাবাকে খুলে বলোনি তুমি? আমি কিছুই গোপন করিনি ইন্দু। তাছাড়া উনি তো বাবার বাল্য বন্ধু ছিলেন, তিনি নিজেই সমস্ত কিছু জানতেন। ও, তাহলে বলো, সমস্ত কিছু জেনে শুনেই বাবা আমাকে জলে ফেলে দিয়েছেন? এ কথা শুনে অসহ্য ব্যথায় ও বিস্ময়ে নরেন্দ্র অবাক হয়েছে, মাথা নিচু করল। সে ভাবতে লাগলো সেই কিশোর বেলার দিনগুলির কথা, যখন ইন্দু আর সে খেলার ছলে হলেও একে অপরের প্রতি কতখানি বিশ্বাস ও নির্ভরতা তৈরি করেছিল। ইন্দুর কি সে কথা একেবারে মনে নেই? কয়েক বছর পরে যখন ইন্দুর বয়স 18 বছর, তখন নাকি ইন্দুর তার প্রতি অনুরাগ দেখেই তার বাবা মা নরেন্দ্রর তখনকার অবস্থার কথা সব কিছু বিবেচনা করেও এই বিয়েটা দিতে বাধ্য হয়েছিলেন। সে কথা কি ইন্দু একেবারেই ভুলে গেছে? ইন্দু সেই দিনই মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। নরেন্দ্র সেটা বুঝতে পেরেও নিঃসারে চুপ করে থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে সেখানেই শুয়ে পড়ল। হঠাৎ করেই তার মনে হলো এই সংসার, কন্যা, স্নেহ, প্রেম সবকিছু মিথ্যা, সবকিছু ফাঁকি। কে রে? বিমল? আয় আয় বোন, বস বস। অনেকদিন তোকে দেখিনি দিদি। ভালো আছিস তো? তোমার শরীরের এত কষ্ট সব কিছু মুখ বুজে সহ্য করলে কেন দাদা? তোমার এত বড় অসুখের কথাটা আমাকে একটিবারও জানাওনি কেন? অসুখ?
অসুখ তেমন তো কিছু ছিল না বোন, শুধু এই বুকের ব্যথাটা একটু। ও, একটু বইকে উঠে বসতে পর্যন্ত পারছ না? তা ডাক্তার কি বললে? ডাক্তার? ডাক্তার কি হবে রে, ও আপনি সেরে যাবে। হ্যাঁ, ডাক্তার পর্যন্ত না কোনি? তা কদিন হলো? কদিন আর, এই তো সেদিন, দিন 7 হবে মনে হয়। কি 7 দিন? তাহলে বউ সব কিছু দেখেই গেছে? না 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 না, দেখে যায়নি বোধ হয়। আমার অসুখ সে নিশ্চয়ই বুঝতে পারেনি। আমি তার যাবার দিনেও বাইরে উঠে বসেছিলাম কি না? না, হাজার হোক, তোরা কি তা পারিস বোন? ও, বউ তাহলে রাগ করে গেছে বলো? না রে, রাগ নয়, দুঃখ কষ্ট, কত অভাব জানিস তো। ওদের সব সহ্য করবার অভ্যেস নেই রে। তাছাড়া ওর শরীরটাও বড় খারাপ ছিল, না হলে অসুখ দেখলে কি তোরা রাগ করে থাকতে পারিস? হ্যাঁ, পারি বই কি দাদা, আমাদের অসাধ্য কাজ কিছুই নেই। না হলে তোমরা বিছানায় না শোয়া পর্যন্ত আর আমাদের চোখে পড়ে না? ভোলা, পালকি এলো রে। এখনই যাবি দিদি? এখনো তো সন্ধে হয়নি রে, আর একটু বস না। না দাদা, সন্ধে হলে হিম লাগবে। ভোলা, পালকি একবারে ভেতরে আনিস। এই দেখো, ভেতরে কেন রে বিমল? ভেতরেই ভালো দাদা, এই ব্যথা নিয়ে তোমার বাইরে গিয়ে উঠতে কষ্ট হবে। আমাকে তুই নিয়ে যাবি? পাগল মেয়ে, আমার কি হয়েছে রে? কি হয়েছে যে এত কাণ্ড করতে হবে? হ্যাঁ, এ তো আমার প্রায় হয়, আর প্রায় সেরে যায়। তাই হোক দাদা, কিন্তু ভাই তো আমার আর নেই যে তোমাকে হারালে আর একটা পাবো। ওই ওই যে পালকি এসে গেছে, গায়ে চাদরখানা ভালো করে জড়িয়ে নাও দাদা। ভোলা, পালকিটা আর একটু এগিয়ে আনতে বল না দাদা। এ সময় তোমাকে চোখে চোখে না রাখতে পারলে আমি এক তিলও শান্তি পাবো না। কিন্তু তুই আমাকে নিয়ে যেতে চাইবি জানলে আমি তো তোকে খবরই দিতুম না। সে তোমার বোঝা তোমার কাছেই থাক দাদা, আমাকে আর শুনিও না। আচ্ছা, কি করে মুখে আনলে বলো তো? এই অবস্থায় তোমাকে একলা ফেলে রেখে যেতে পারি? সত্যি করে বলো তো দাদা। বেশ বেশ দিদি, চল চল তবে যাই। দাদা, একটা কথা বলবো? কি রে দিদি? আজ রাতেই বউকে একখানা টেলিগ্রাম করে দেবো, কাল সকালেই চলে আসুক। না 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 না, তার দরকার নেই রে। কেন দাদা, মেদিনীপুরটা আর খুব দূরের পথ নয়, একবার আসুক, না হয় আবার চলে যাবে। না রে বিমল, না, সত্যি তার শরীরটা ভালো নেই, ওখানে 2 দিন জুড়ুক। আর দিদি, আমি যদি তোর কাছে থেকে ভালো না থাকতে পারি তাহলে আর কিছুতেই পারবো না। ভালো কথা। তা হ্যাঁ রে, আমি যে ওখানে যাচ্ছি, গগনবাবু জানেন তো? বেশ, যা হোক বললে দাদা, তিনি তো এখনো অফিস থেকেই ফেরেননি। সে কি? তবে তবে আবার কি, তোমার কোনো ভয় নেই দাদা, তার বেশ বড় বড় 2টি চোখ আছে, আমরা গেলেই তিনি দেখতে পাবেন। না রে বিমল, তাহলে আমার আর যাওয়া হবে না। গগনবাবুর অমতে আমি কি করে যাব দিদি? হ্যাঁ, কেন? তুমি অমন করলে কিন্তু আমি মাথা ঘুরে মরবো দাদা। একটা বাড়ির মধ্যে কি ভিন্ন মত থাকে যে আমাকে তুমি এমন করে অপমান করছো? আমি অপমান করছি? তুই ঠিক জানিস বিমল, ভিন্ন মত থাকে না। না গো দাদা,
সত্যিই থাকে না। কিছুদিন পরের কথা। গগনবাবুর বাসায় নরেন্দ্র বসে আছে। বেশ ভালো হয়ে উঠেছে সে। বিমলা কাছে এসে বসল, বলল, দাদা, আজ তোমার ব্যথাটা তত টের পাচ্ছ না? না হায় দিদি, একেবারেই না। এই 8 দিন তোদের কি কষ্টই দিলুম। এবার আমায় বিদেয় কর দেখি। তা বিদায় করবো কার কাছে? আচ্ছা দাদা, এই 16-17 দিনের মধ্যে বউ একখানা চিঠি পর্যন্ত দিলে না? না না, চিঠি দিয়েছেন বইকে, পৌঁছানোর সংবাদ দিয়েছিলেন। কালও একখানা পেয়েছি, বরং আমি জবাব দিতে পারিনি ভাই। তাছাড়া ওখানে গিয়ে পর্যন্ত না সে ভালো নেই। সর্দি কাশি, পরশু একটু জ্বরের মতো হয়েছিল। তবু দেখ না, তার উপরেই তিনি চিঠি লিখেছিলেন। ও, আর তাই বুঝি আজ সেখানে টাকা পাঠিয়ে দিলে? টাকা আসলে কিছুই তো তার হাতে ছিল না। বাড়ির পাশে একটা মেলা বসেছে, তো লিখেছেন সেটা শেষ হয়ে গেলেই তিনি ফিরতে পারবেন। তা হ্যাঁ রে, তোকে বুঝি চিঠিপত্র লিখতে পারেননি? হ্যাঁ, পেরেছেন বই কি। আমিও কালকে একখানা 4 পাতা জোড়া চিঠি পেয়েছি। ও, পেয়েছিস? পাবি বই কি, নিশ্চয়ই। তো তার জবাবটা? তোমার ভয় নেই দাদা, তোমার অসুখের কথা লিখবো না। আমার নষ্ট করার মতো অত সময় নেই। এই বলে বিমলা ঘর ছেড়ে চলে গেল। বিমল শোন। সন্ধ্যার একটু আগে জানালা দিয়ে বাইরের লাল আকাশের দিকে চেয়ে নরেন্দ্র চুপ করে বসেছিল। বিমলা ঘরে ঢুকল, বলল, কি গো দাদা, চুপ করে বসে থেকে কি ভাবছো? সন্ধে হয়ে গেল তো। কিছুই ভাবিনি বোন, মনে মনে তোকে আশীর্বাদ করছিলুম, যেন এমনি সুখেই তোর চিরদিন কাটে। আচ্ছা দিদি, দুপুরবেলা অমন রাগ করে চলে গেলি কেন বলতো? হ্যাঁ, আমি অন্যায় সইতে পারি না দাদা। কেন তুমি অত কি? বল। আচ্ছা, ইন্দুর দিক থেকে একবার চেয়ে দেখ তো দেখি। আমি তো তাকে সুখে রাখতে পারিনি রে। সুখে থাকতে পারার ক্ষমতা থাকা চাই দাদা। সে যা পেয়েছে এটা কজন পায়? কিন্তু সৌভাগ্যকে মাথায় করে তুলে নিতে হয়, না হলে। লজ্জা করিস না দিদি, সত্যি করে বলতো, তুই কখনো ঝগড়া করিস নি? কি উনি বলেছেন বুঝি? তা তো বলবেনই। না রে, না না না, গগনবাবু কিছু বলেননি। আমি তোকেই জিজ্ঞাসা করছি। তোমাদের সাথে ঝগড়া করে কে পারবে বলো? শেষে হাতে পায়ে পড়ে। কে কে ওখানে দাঁড়িয়ে? আমি আমি গগনবাবু। বলে যাও, বলে যাও, বলে যাও। ঝগড়া করে কার হাতে পায়ে কাকে আবার পড়তে হয়, কথাটা শেষ করে ফেলো। যাও, যে সাধুপুরুষ লোকে কথা শোনে, আমিও তার কথার জবাব দিইনি। কথাটি বলেই কৃত্রিম অভিমানী বিমলা কোনো মতে হাসি চেপে চলে গেল। গগনবাবু ঘরে ঢুকলেন। তা ভায়া, এ বেলায় কেমন আছো হে? হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি ভাই, এবার আমায় বিদায় দাও। বিদায় দাও? হ্যাঁ, আরে ব্যস্ত হইও না হে, দুদিন থাকো, দুদিন থাকো। তোমার এই বোনটির আশ্রয়ে যে জটা দিন বাস করতে পায়, তার তত বছর পরমায়ু বেড়ে যায়। সে খবর রাখো না, সে খবর তুমি জানো? জানি না বটে, তবে সম্পূর্ণ বিশ্বাস করি। বিশ্বাস করো কি? আরে এ কথা যে প্রমাণিত। সত্যি নরেন বাবু, এমন রত্ন সংসারে পাওয়া যায়? ভাগ্য, বুঝলে, ভাগ্য। ভাগ্যং ফলতি। নইলে আমার মতো হতভাগা যে এমন জিনিস পাবে, সে তো আমার স্বপ্নের অগোচর। না হে না, থেকে যাও, থেকে যাও, আরো দুদিন থেকে যাও। এমন সংসার ছেড়ে স্বর্গে গিয়েও আনন্দ পাবে না। হ্যাঁ, তা কিন্তু আমি বলে দিচ্ছি ভাই।
বিমলা খুব একটা দূরে যায়নি, পর্দার আড়ালেই লুকিয়েছিল। কথাগুলি শোনার পর চোখ মুছে সেই আলো আঁধারির মধ্যেই ঘরে উঁকি দিয়ে দেখল তার স্বামীর কথাগুলো শুনে নরেন দাদার মুখখানা যেন একবার জ্বলে উঠে পরক্ষণেই আবার ছাইয়ের মতো সাদা হয়ে গেল। দিন 15 পর ইন্দু মেয়েকে নিয়ে মেদিনীপুর থেকে ফিরে এলো। স্ত্রী ও মেয়েকে সুস্থ সবল দেখে নরেন্দ্রর শীর্ণ মুখটা নিমেষে উজ্জ্বল হয়ে উঠল। ঘুমন্ত মেয়েকে সে তাড়াতাড়ি বুকে টেনে নিল। এখন কেমন আছো ইন্দু? কেন, বেশ ভালোই তো আছি। না, তোমার জ্বরের মতো হয়েছিল শুনে খুব ভাবনা হচ্ছিল। এখন সেরে গেছে? না হলে কি ডাক্তার দেখাবে নাকি? না, তাই জিজ্ঞাসা করছিলাম। কি হবে জিজ্ঞেস করে? এদিকে তো 50টি টাকা পাঠিয়ে দিয়ে চিঠির উপর চিঠি যাচ্ছিল, কেমন আছো কেমন আছো, সাবধানে থেকো সাবধানে থেকো। আমি কি করছি খুকি? না 50টা টাকা আমার দাদা আমাকে দিতে পারতো না? ও টাকা পাঠিয়ে সকলের সামনে আমার মাথা হেট করবার কি দরকার ছিল? সেদিন বাড়িতেই যেন একটা হাসির রোল পড়ে গেল। ওর বেশি যে আর জোগাড় করতে পারলুম না ইন্দু। তার টাকা না পাঠিয়ে তাই কেন লিখে দিতে পারলে না? উফ, আবার সেই নিত্যদিনের নেই নেই দাও দাও। বেশ ছিলুম এতদিন। সত্যি বড় লোকের মেয়ে হয়ে গরিবের ঘরে বিয়ে হওয়ার মতো পাপ আর এ সংসারে নেই। কয়েক মাস পরে স্বামী স্ত্রীর এই প্রথম সাক্ষাৎ। নিজের শোবার ঘরে এসে ইন্দু ভারী আশ্চর্য হয়ে গেল। দেখল এখানে ও বাড়ির অন্যত্র সব কিছু রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ঝিকে ডেকে এসে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, কি ব্যাপার রে ঝি? তা ঘরদোর এত ঝাড়া মোছা হচ্ছে কেন রে? এগে আপনি আসবেন বলে মা ঠাকুরন বাবু বললেন আপনি নাকি ময়লা একদম দেখতে পারেন না, তাই তো আজ 3 দিন ধরে লোক লাগিয়ে উপর নিচ সব পরিষ্কার করা হয়েছে। কি, আমি আসবো বলে? তা ভালো, ময়লা আবার কে কবে দেখতে পারে। এই শোন, রামটহলকে একবার ডেকে আনতো, ও বাজার থেকে কিছু ডাব আঙুর ও আরও কিছু ফলমূল কিনে আনুক। ওসব ফল টল সব আছে মা, বাবু আজ নিজে বাজারে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সব কিনে নিয়ে এসেছেন। এই কথা শুনে ইন্দুর মুখের উপর থেকে বিরক্তির মেঘ একেবারেই উড়ে গেল। বরং একটু আগে দেখা স্বামীর মলিন মুখখানা বুকের মাঝে কোথায় যেন একটু খচখচ করতে লাগলো। ঘন্টা 2 বিশ্রামের পর স্বামীর ঘরে এসে দাঁড়ালো সে। লক্ষ্য করল চশমা খুলে খুব মন দিয়ে নরেন্দ্র টেবিলের উপর ঝুঁকে কি যেন লিখছে। আমি একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তা এত মন দিয়ে কি লিখছো গো? কবিতা? না। তাহলে কি লিখছো? ও কিছু না, কিছু না। খাতাটা বন্ধ করে দিল। তা কিছু নার ওপর অমন ঝুঁকে না থেকে বরং যাতে দুঃখ কষ্ট ঘটছে এমন কিছুতে মন দাও। দাদার কাছে শুনলুম ওর হাতে নাকি গোটা কতক চাকরি খালি আছে। চাকরি করার লোকও সেখানে আছে। কি? আজকাল তো দেখছি কোনো কিছুতেই তোমার কিচ্ছু যায় আসে না। সেখানে যে চাকরি করবার লোক আছে তা জানি, কিন্তু এখানে কি নেই নাকি? আজকাল ভালো কথা বললেও যে মন্দ হয় দেখছি। ঘরের কোণে ঘাড় গুজে বসে কবিতা লিখতে তোমার লজ্জা করে না? যত সব। ইন্দু চোখ মুখ লাল করে ঘর থেকে বেরিয়ে গেল। স্বামী স্ত্রীর এই দ্বিতীয় সাক্ষাৎ। 2 দিন পর সন্ধ্যায় বিমলার সাথে দেখা করতে এলো ইন্দুমতি। আরে, এ যে বউ, তা কখন এলে? এই তো পরশু দুপুরবেলা। কি, পরশু দুপুরবেলা? তাই এত তাড়াতাড়ি আজ সন্ধেবেলায় দেখা দিতে এসেছো? না ভাইপো, টানটা একটু কম করো।
তোমায় চিঠি লিখে একটা জবাব পর্যন্ত পাইনি। আমি একার কত টানবো ঠাকুরজি? জবাব পাওনি? সে না পাওয়ারই সামিল। 4 পাতা চিঠির জবাব, মাত্র 4টে লাইন। তখন এতটুকুও হাতে সময় ছিল না ভাই। এ ঘরে দাদা যদি বা একটু সারলেন, ওদিকে আমার নতুন ভাড়াটে যায় যায় অবস্থা। সেই মঙ্গলবারটা আমার চিরকাল মনে থাকবে বউ। 7 দিনের দিন খবর পেয়ে দাদাকে নিয়ে এলুম। তার 2 দিন পরে দাদার বুকের ব্যথা যেমন বাড়াবাড়ি, অম্বিকাবাবুর অসুখটাও তেমনি বেড়ে উঠল। তোমাকে কি বলবো গো, শেক দিতে দিতে আর ফোমেন্ট করতে করতে বাড়ি শুদ্ধ লোকের হাতের চামড়া উঠে গেল। সেদিন সারা দিন রাত কারো নাওয়া খাওয়া পর্যন্ত হলো না। হ্যাঁ, সতী সাধ্যি বটে ওই অম্বিকাবাবু স্ত্রী। ছেলে মানুষ বউ, কিন্তু কি যত্ন, কি স্বামী সেবা। তার পুণ্যেই এই যাত্রায় রক্ষা পেয়ে গেলেন, নইলে ডাক্তার বদ্যি সাথ দিচ্ছিল না। মানে কি সব বলছো ঠাকুরজি? আর এই অম্বিকা বাবুই বা কে? কি জানি, ঘাটালের কাছে কোথায় বাড়ি। চিকিৎসার জন্য এখানে এসে আমাদের পাশের বাড়িটা ভাড়া নিয়েছেন। লোকজন নেই, পয়সা কড়িও নেই, শুধু ওই বউটি। তা তোমার দাদার বুঝি খুব বাড়াবাড়ি হয়েছিল? হ্যাঁ গো, সে রাতে তো আমার সত্যি খুব ভয় হয়েছিল। ওই তাকের ওপর খালি শিশিগুলো একটু চেয়ে দেখো না। 3 জন ডাক্তার আর... আচ্ছা বউ, দাদা বুঝি এসব কথা তোমাকে চিঠিতে লেখেননি? না। এখানে এসে বুঝি তুমি প্রথম শুনলে? হ্যাঁ ঠাকুরজি। আমি তো তোমাকে প্রথম দিনই টেলিগ্রাম করতে চেয়েছিলুম। মাত্র 2-3 ঘন্টার পথ, স্বচ্ছন্দে আসতে পারতে। কিন্তু দাদা আমাকে কিছুতেই করতে দিলেন না। কি যে তাকে তুমি করেছো তা তুমিই জানো বউ। পাছে অসুস্থ শরীরে তুমি ব্যস্ত হও, সেই জন্য কোনো মতেই তিনি খবর দিতে চাইলেন না। যাক, ঈশ্বরের ইচ্ছায় ভালো হয়ে গেছেন, নইলে... নইলে তার কি হতো ঠাকুরজি? অসুখ সারাতেও যখন আমাকে দরকার হয়নি, না সারলেও হয়তো দরকার হতো না। কথাটি বলেই ইন্দু উঠে গিয়ে তাকে রাখা ওষুধের খালি এবং প্রায় খালি শিশি বোতলগুলি নেড়ে চেড়ে দেখতে লাগলো। কিন্তু আগে কখনো যা হয়নি, আজ হঠাৎ করেই তার চোখ জলে ভরে এলো। বলি কেন? কেন? আমি কি কেউ নই? এত বড় একটা কাণ্ড হয়ে গেল, অথচ আমাকে একটা বার জানানোর প্রয়োজন মনে করলো না। আমি কি এমন অসুখের কথা লিখেছিলাম যে আমাকে এত বড় খবরটা দেওয়ার প্রয়োজন বোধ করলো না? তিনি সুস্থ হবার পরও তো চিঠিতে অনেক কথাই লিখেছিলেন, শুধু নিজের কথাটাই বলতে ভুলে গেলেন। এখানে আমি এসেছি 3 দিন হলো, তবুও তার এই কথাটা একবারও মনে পড়লো না। ওই শিশি বোতলগুলোকে নাড়াচাড়া করে আর কি হবে বউ? ওরা কখনো মিথ্যা সাক্ষী দেবে না। তা তুমি যতই জেরা করো না কেন। এসো বউ, তোমার চা দেওয়া হয়েছে। চলো ঠাকুরজি। চা খেতে খেতে এক হাসির কথা শোনো বউ। এক বাড়িতে 2টি রোগী, কিন্তু দুজনের স্বভাব হলো আলাদা। দাদা মরমর হয়েও তোমাকে খবর দিতে দিলেন না, পাছে তুমি ব্যস্ত হও, তোমার শরীর আরো খারাপ হয়। আর এদিকে অম্বিকাবাবু এক দণ্ডও তার বউকে চোখের আড়াল করতে চাইলেন না। তার ভয়, সে চোখের সম্মুখ থেকে গেলেই নাকি তার প্রাণটা বেরিয়ে যাবে। এমনকি বিশ্বাস করো, কারো হাত থেকে ওষুধ পর্যন্ত খেতেন না। এমন কখনো শুনেছ বলো? আমার কর্তাকে নিয়ে তোমরা সবাই তামাশা করো বউ, কিন্তু অম্বিকাবাবুরা সবাইকে ছাড়িয়ে গেছেন। খেটে খেটে ওনার বউটার কি মরার মতো দশা হয়েছে জানো? আর একদিন এসে তোমার এই সতী সাধ্যির সাথে আলাপ করে যাব ঠাকুরজি। আজ গাড়ি এসেছে, চললুম। তাহলে কাল একবার এসো বউ, আলাপ করে সত্যিই খুব খুশি হবে। দেখা যাবে, যদি কিছু শিখতে পারি। আজ আসি।
ইন্দু মুখ ভার করে গাড়িতে বসল এবং সমগ্র পথ জুড়ে অম্বিকা বাবুর পাগলামির কথা ভাবতে লাগল। তার নিজের স্বামীর জন্য আজ যেন বড় লজ্জিত হতে হলো তাকে। দিন দুই পর কথায় কথায় হঠাৎই অত্যন্ত বিরক্ত হয়ে সে বিমলাকে বলল, যদি সত্যি কথা শুনলে তুমি রাগ না করো তাহলে বলি ঠাকুরজি, বিয়ে করা তোমার দাদারও উচিত হয়নি, আর এই অম্বিকা বাবুরও নয়। এ কথা কেন বলছো বউ? প্রতিপালন করার ক্ষমতা না থাকলে এটা মহাপাপ। অম্বিকা বাবুর অন্যায় হয়ে থাকতে পারে, কিন্তু তাই বলে তার বউ নিজের কর্তব্য করবে না? তাকে তো মরণ পর্যন্ত স্বামী সেবা করতে হবে। বলি কেন হবে? তিনি অন্যায় করবেন, যাতে তার অধিকার নেই তাই করবেন, আর তার ফল ভোগ করব আমরা। তুমি তো ইংরেজি পড়োনি, আর 5টা সভ্য সমাজের খবরও রাখো না, নইলে বুঝিয়ে দিতে পারতুম যে কর্তব্য শুধু একদিকে থাকে না, হয় দুদিকে থাকবে, না হয় থাকবে না। পুরুষেরা আমাদের একথা বুঝতে দেয় না ঠাকুরজি, আর দেয় না বলেই আমরা অম্বিকা বাবুর বউয়ের মতন মরণপণ করে স্বামীর সেবা করি। না হলে করতাম না। বউ, সেবা করাটা কি স্ত্রীর বড় দুঃখের কাজ বলে মনে করো? তুমি অম্বিকা বাবুর বউয়ের বাইরের কষ্টটাই দেখতে পেলে, তার ভেতরের আনন্দটা জানতে পারলে কি? আমি তা জানতে চাই না। স্বামীর ভালোবাসাটাও বোধ করি জানতে চাও না? না ঠাকুরজি, অরুচি হয়ে গেছে। বরং ওটা কম করে নিজের কর্তব্যটা করলেই হাফ ছেড়ে বাঁচি। ঠিক এই কথাটা তুমি আগেও একবার বলেছ বউ, তখন বুঝতে পারিনি, আর এখনও বুঝতে পারলুম না। আমার দাদা তার কর্তব্য করেন না? কি সে তা তুমিই জানো। তুমি অনেক বই পড়েছ, অনেক দেশের খবর তুমি জানো, তোমার সঙ্গে তর্ক করা সাজে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, স্বামী ন্যায় অন্যায় যাই করুন, তার ভালোবাসা অগ্রাহ্য করার স্পর্ধা কোনো দেশের স্ত্রীরই নেই। আমার তো মনে হয় ওই জিনিস হারানোর চেয়ে মরণও ভালো। তারপরেও বেঁচে থাকা শুধু বিড়ম্বনা। কিন্তু আমি তা মানি না। মানো তো নিশ্চয়ই। একটা কথা বলি বউ, আমার কাছে যা মুখে আসে বলেছ, কিন্তু দাদার সামনে এই নিয়ে বেশি চালাকি করো না। কেননা পুরুষ মানুষ যতই বুদ্ধিমান হন, অনেক সময় অনেক সময় তামাশা কিনা ধরতে পারে না। সে তার কাজ, আমি সেসব নিয়ে ভাবি না। কিন্তু আমি যে না ভেবে থাকতে পারি না বউ। কেন বলো তো? তুমি রাগ করো না গো। সেই অসুখের সময় আমার সত্যি মনে হয়েছিল যে দাদা তোমাকে পাবার জন্য একসময় পাগল হয়ে উঠেছিলেন। সেই যে কি বলে যেন, পায়ে কাঁটা ফুটলে বুক পেতে দেওয়া। কিন্তু তার সেই ভাব এখন বুঝি আর নেই। তোমাকে অনেক ধন্যবাদ ঠাকুরজি। তোমার দাদাকে বলো আমি সেসব ভ্রুক্ষেপও করি না। আর তুমিও ভালো করে বোঝো, আমার নিজের ভালো মন্দ আমি নিজেই সামলাতে জানি। তা নিয়ে পরের মাথা গরম করাটাও উচিত বলে মনে করি না। বাড়ি ফিরেই ইন্দু সোজা নরেন্দ্রর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আমি এই মাত্র ঠাকুরজির বাড়ি থেকে ফিরলুম। আমি যখন মেদিনীপুর গিয়েছিলাম, তোমার তখন ব্যামো হয়েছিল? না, ব্যামো নয়, সেই বুকের ব্যথাটা একটু। তা খরচ বাঁচাবার জন্য ঠাকুরজির ওখানে গিয়ে পড়েছিলে? বিমল এসে জোর করে নিয়ে গেছিল। কিন্তু আমি জানতে পারলে বলে দিতুম অক্ষমদের জন্য হাসপাতালে সৃষ্টি হয়েছে। পরের ঘাড়ে না চড়ে সেখানেই তাদের যাওয়া উচিত। নরেন্দ্র কোনো কথাই বলল না। স্ত্রীর এই কটু কথায় তার মন ক্ষত বিক্ষত হয়ে গেল। ইন্দু টান মেরে পর্দাটা সরিয়ে ঘরের বাইরে চলে গেল। তার যাওয়ার সময় ধাক্কা লেগে একটা ছোট টিপাই ফুলদানি সমেত উল্টে গেল। সে চেয়েও দেখল না। মিনিট 5 পরে আবার ঝড়ের মতো ঘরে এসে ঢুকল। ঠাকুরজি সে সময় খবর দিতে চেয়েছিল, কিন্তু তাকে বারণ করেছিলে কি জন্য? কি ভেবেছিলে আমি এসে বুঝি ওষুধের মধ্যে বিষ মিশিয়ে দেব? না না, তা ভাবিনি। তখন তোমার শরীর ভালো ছিল না, তাই।
আমার শরীর ভালোই ছিল, যদিও খবর পেলেও আমি আসতুম না। কিন্তু আমি যে সেখানে রোগে মরে যাচ্ছিলাম সেই কথা তো আমি চিঠিতে লিখিনি। বেকার কতগুলো মিথ্যে কথা বলে ঠাকুরজিকে বারণ করবার কি দরকার ছিল? ইন্দু চলে গেল। ব্যথায় নরেন্দ্রর চোখ জলে ভরে উঠল। তার খাতার সমস্ত লেখা চোখের সামনে ঝাপসা হয়ে যেন মিলে মিশে একাকার হয়ে গেল। পরের দিন যখন ডাক্তারবাবু তাকে দেখতে এলেন, ইন্দু পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে বলল, ডাক্তারবাবু, আপনি কি গগনবাবুর বাড়িতে আমার স্বামীর চিকিৎসা করেছিলেন? আগে মা জননী। কিন্তু তিনি সম্পূর্ণ সেরে উঠেছেন বলে তো আমার মনে হয় না। এই আপনার ফিয়ের টাকা। আর আজ একবার ওবেলা যদি দয়া করে বন্ধু ভেবে এসে তাকে দেখে যান, বড় উপকার হয়। আসলে আসলে উনি একেবারেই চিকিৎসা করাতে চান না। ওনার ওষুধের প্রেসক্রিপশনটা আমাকে লুকিয়ে দেবেন কেমন? আর তাকে একটু আপনি বুঝিয়ে বলবেন। আচ্ছা মা জননী, আপনি আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমি ও বেলা এসে ঠিক দেখে যাব খন। ডাক্তার চলে যেতেই ঝি এসে খবর দিল যে বল্লভ স্যাকরা এসেছে। ইন্দু চুড়ি হাতে তার কাছে এলো। বলেন। শোনো বল্লভ, একটু কাজের জন্য তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। তুমি আমাদের বিশ্বাসী লোক। এই চুড়ি কগাছা একটু বিক্রি করে দিতে হবে বাবা। এগুলো বড্ড পুরনো হয়ে গেছে, আর পরা যায় না। এই দামে নতুন একজোড়া কিনবো মনে করছি। বেশ তোমা, বেশ, সে বিক্রি করে দেব। তুমি নিক্তি এনেছো তো? ওজন করে দেখো দেখি কত আছে। দামটা কিন্তু বাপু আমাকে কালই দিতে হবে, আমার দেরি হলে একেবারে চলবে না। তাই তাই দেব মা, কিন্তু কিন্তু এই যে একেবারে টাটকা জিনিস মা, এগুলো বেচলে তো লোকসান হবে। তা হোক বল্লভ, এই গরমটার মনে ধরছে না। আর আর এ সম্বন্ধে বাবুকে কিছু বলো না যেন। সে আমারে বলতে হবে না মা, সে আমারে বলতে হবে না মা জননী। আচ্ছা, পেন্নাময় এলুম। হ্যাঁ, এলুম। সন্ধ্যাবেলা আবার ডাক্তার এসে নরেন্দ্রকে দেখলেন। পর্দার আড়াল থেকে বাইরে বেরিয়ে এসে ইন্দু তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা ডাক্তারবাবু, উনি তো 5-7 শিশি ওষুধ খেলেন, কিন্তু ওনার বুকের ব্যথাটা যে সারলো না। সারলো না? কই, তিনি তো কিছু বললেন না। জানেন তো, ওটাই তার স্বভাব। কিন্তু আমি বেশ বুঝতে পারছি একটু ব্যথা লেগেই আছে। তাছাড়া শরীর তো সারছে না। দেখুন, আমারও সন্দেহ হয়। শুধু ওষুধে কিছু হবে না, একবার ওই জল হাওয়া পরিবর্তন দরকার। আপনি ওনাকে একটু বুঝিয়ে বলুন না। আমি বলেছিলাম তো একদিন, কিন্তু তিনি প্রয়োজন মনে করেন না। তিনি মনে করলেই হবে? আপনি তো ডাক্তার, আপনি যা বলবেন তাই তো হবে। দেখুন, আমি বড় ব্যাকুল হয়ে পড়েছি। আপনি ওকে খুব করে ভয় দেখিয়ে দিন। এইসব রোগে তো একটু ভয় আছেই। কি বলছেন ডাক্তারবাবু? সত্যি ভয় আছে? আমি আপনার মেয়ের মতো ডাক্তারবাবু, আমাকে কিচ্ছু লুকোবেন না। কি হয়েছে আমাকে খুলে বলুন। না মা, তুমি তুমি অত ভেঙে পড়ো না। সব সব ঠিক হয়ে যাবে। একটু একটু হাওয়া বদলের ব্যবস্থা করতে পারলে খুব খুব ভালো হয়। হ্যাঁ, আমি আমি আজ তাহলে আসি মা। বিকালবেলা নরেন্দ্র হাতের কলমটা রেখে দিয়ে খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। ইন্দু ঘরে ঢুকে দূরে একটা চৌকি নিয়ে বসল।
নরেন্দ্র একবার তাকিয়ে দেখে আবার জানলার বাইরে তাকিয়ে রইল। সে ভাবতে লাগলো, বেশ কিছুদিন ধরে ইন্দুর টাকা চায়নি, সুতরাং আজ সে যে কি জন্য তার সামনে এসে বসেছে সেটা ভেবেই তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। কিন্তু সে অবাক হয়ে দেখলো যে ইন্দু তার কাছে কোনো টাকা পয়সাই চাইল না। ডাক্তারবাবু বললেন বুকের ব্যথাটা যখন ওষুধে কমছে না তখন হাওয়া বদলানোর দরকার, একবার বেড়াতে চলো না। ইন্দুর কথা শুনে নরেন্দ্র চমকে উঠল। তার মনে হলো বহুদিনের অজ্ঞাত বড় স্নেহের ধন যেন কোথায় লুকিয়ে থেকে তাকে আবার ডাক দিল। ইন্দুর এমন কণ্ঠস্বর সে তো ভুলেই গেছিল। তাই মুখ ফিরিয়ে হতবুদ্ধির মতো চেয়ে থেকে মনে মনে বহু পুরনো কথার স্মৃতিচারণা করতে লাগলো। নরেন্দ্রর মনের খবর অবশ্য ইন্দু কিছুই জানতে পারল না। তাই সে বলল, কি গো, তাহলে কালই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়া যাক। বেশি দূরে গিয়ে কাজ নেই। এই বদ্রীনাথের কাছে আমরা দুজন, কমলা আর ঝি। রাম টহল পুরনো বিশ্বাসী লোক, সে বরং বাড়িতেই থাক, আর সেখানে একটা ছোট্ট বাড়ি নিলেই হবে। তাহলে আজ থেকেই সব গুছিয়ে নেওয়া যাক, কি বলো? বেড়াতে যাবে, এত বড় ব্যাপারখানায় কত খরচ হবে সে ধারণা আছে নাকি ওনার? আমার বলি, খরচের কথা শুনলেই ভয় করে। আচ্ছা, এই ডাক্তারটিকে এখানে কে আসতে বললে বলো তো? বিমলাকে বলো আমার পিছনে ডাক্তার লাগিয়ে উত্ত্যক্ত করার দরকার নেই, আমি এখন ভালো আছি। কি? বিমলা ডাক্তার পাঠিয়েছে? বিমলাই সব? আর আমি বুঝি কেউ না? কিন্তু তুমি তো সত্যিই ভালো নেই, তোমার বুকের ব্যথাটা তো সারেনি। হ্যাঁ, সেরেছে, আমি ভালো আছি। তাহলেও শরীর সারেনি, আমি বেশ বুঝতে পারছি। তাই বলছি একবার ঘুরে এলে, আর যাই হোক খারাপ তো কিছু হবে না। আমার ঘুরে বেড়ানোর সামর্থ্য নেই ইন্দু। সে হবে না, প্রাণটা তো বাঁচানো চাই। ইন্দুর এই জেদটা নরেন্দ্রর কাছে এতটাই নতুন যে সে ইন্দুকে সম্পূর্ণ ভুল বুঝল। সে মনে করল তাকে কষ্ট দেবার জন্যই হয়তো এটা ইন্দুর একটা নতুন কৌশল। এত দিনের ধৈর্যের বাঁধ তার নিমেষে ভেঙে গেল। কে কে বললে প্রাণ বাঁচানো চাই? না, চাই না। তোমার পায়ে পড়ি ইন্দু, আমাকে রেহাই দাও, আমি নিঃশ্বাস ফেলে বাঁচি। তুমি কি জানো আমি কি সংকটের মাঝখানে দিন কাটাচ্ছি? সমস্ত জেনে শুনে কেবলমাত্র আমাকে কষ্ট দেবার জন্য তুমি আমাকে ক্রমাগত খোঁচাচ্ছ কেন? কি করেছি তোমার? কি চাও তুমি? বেশ বেশ স্বীকার করছি যে আমার হাওয়া বদলানো দরকার, কিন্তু কি করে যাব? কি করে যাব? টাকা কোথায় পাবো? সংসার খরচ জোগাতেই যে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, টাকা নেই বটে, কিন্তু কিন্তু অনেক টাকার গয়না তো আমাদের আছে। আছে, কিন্তু আমাদের নেই, তোমার আছে। তোমার বাবা দিয়েছেন তোমাকে, আমার যে তাতে এক বিন্দু অধিকার নেই। এ কথা আমার চেয়ে তুমি ঢের বেশি ভালো জানো। বেশ বেশ, সেসব না নাও, আমি নিজে নগদ টাকা দিচ্ছি। তুমি টাকা কোথায় পেলে? সংসার খরচ থেকে বাঁচিয়েছ? সে টাকা চুরি বিক্রির। ইন্দু সহজে মিথ্যা বলতে পারত না, তার মনে বড় ঘা লাগত। কিন্তু আজ সে মিথ্যা বলল। নরেন্দ্র সেটি বুঝতে পারল, কিন্তু ধীরভাবে বলল, তাহলে ও টাকা তুমি রেখে দাও ইন্দু, গয়না গড়িও। আমার বুকের অনেক রক্ত জল করে যা জমা হয়েছে তা এভাবে নষ্ট হতে পারে না। ইন্দু, কখনো তোমাকে কটু কথা বলিনি, চিরদিনই শুনে আসছি। তবে
তবে তুমি না সেদিন দম্ভ করে বলেছিলে যে তুমি কখনো মিথ্যা বলো না। ছি ছি ইন্দু, ছি। এমন সময় মেয়ে কমলা এসে জানালো বিমলা এসেছে। বিমলা ঘরে ঢুকেই জিজ্ঞাসু দৃষ্টিতে ইন্দুর দিকে চাইতেই ইন্দু মেয়েকে ধরে তার গলার হারটা সজোরে ছিঁড়ে স্বামীর দিকে ছুঁড়ে বলল, এই 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 নাও, মিথ্যে কথা বলতে আমি জানতাম না, তোমার কাছেই শিখেছি। তবুও এখনো পেতলকে সোনা বলে চালাতে শিখিনি। যে নিজের স্ত্রীকে ঠকায়, নিজের মেয়েকে ঠকায়, তার কি বাকি থাকে? সে অন্যকে মিথ্যেবাদী বলে কি করে? তুমি কি করে জানলে হারটা পেতলের? তুমি যাচাই করিয়েছ? তোমার বোনকে যাচাই করে দেখতে বলো। বলো কি বউ, ও কাজ কি আমি করতে পারি? আমি এত ইতর নই যে দাদার দেওয়া গয়না স্যাকরা ডেকে যাচাই করে দেখব। হিন্দু, তোমাকেও দু একখানা গয়না আমি দিয়েছি, সেগুলো যাচাই করে দেখেছো? না, এতদিন দেখিনি, তবে এবার দেখতে হবে। হ্যাঁ, দেখো দেখো, সেগুলো পেতল নয়। দিদি, কমলার এই হারটা সোনার নয়, এটা পেতলই বটে। যে দুঃখে বাপ হয়ে একমাত্র মেয়ের জন্মদিনে তাকে ঠকিয়েছি, সেটা আর কেউ না বুঝুক, অন্তত তুই বুঝবি। তবু আমি মেয়েকে ঠকাতে পেরেছি, কিন্তু নিজের স্ত্রীকে ঠকাতে সাহস করিনি রে। নিজের স্ত্রীকে ঠকাতে সাহস করিনি। আমার কথা শোনো বউ, একবার তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাওগে। কেন? কি দুঃখে? আমার মাথা কেটে ফেললেও আমি তা পারবো না ঠাকুরজি। কেন পারবে না? বলি, স্বামীর পায়ে হাত দিতে লজ্জা কিসের? বেশ তো, তোমার দোষ না হয় নেই, কিন্তু তাকে প্রসন্ন করাও তো তোমার সকল কাজের বড় কাজ। না, আমার তা নয়। ভগবানের কাছে খাঁটি থাকাই আমি সকল কাজের থেকে বড় কাজ বলে মনে করি। যতক্ষণ সে অপরাধ না করছি, ততক্ষণ আর কিছুতেই আমি ভয় করি না। দেখো বউ, এসব পাকামির কথা আমরাও জানি। এখন এসব কিছুই কোনো কাজে আসবে না, তা বলে দিচ্ছি। চোখ বুজে বিপদ এড়ানো যায় না। দাদা সত্যি সত্যি তোমার উপর বিরক্ত হয়ে উঠেছেন। সে তার ইচ্ছে। সেই ইচ্ছে সেদিন টের পাবে, যেদিন সর্বনাশ হবে। দাদা যেমন নিরীহ তেমনই কঠিন। তার এদিকটা দেখেছো, ওদিকটা দেখোনি, এখনো বাকি আছে, তা বলে দিচ্ছি। আচ্ছা, আমি দেখতে পেলে তোমাকে খবর দিয়ে আসবো। তা সত্যি বিশ্বাস হয় না বটে যে স্বামীর স্নেহে বঞ্চিত হব, কিন্তু সে মানুষ যে দাদা নয়, অসুখের সময় তাকে ভালো করে চিনেছি। বুকের কপাট তার একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না। খোলা না পাই বাইরে থাকবো, খুলে দেওয়ার জন্য তার পায়ে ধরে সাধবো না, আর তোমাকেও সুপারিশ করতে ডাকবো না। ও কি ঠাকুরজি, রাগ করে চললে নাকি? না বউ, রাগ নয়, দুঃখ করে যাচ্ছি। বউ, নিজের বোনের থেকেও তোমাকে বেশি ভালোবেসেছি বলেই প্রাণটা কেঁদে কেঁদে ওঠে। দাদা যে অমন করে বলতে পারেন, নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। তবে অত বক্তৃতা আর কখনো তার মুখে শুনবেও না। বক্তৃতা তুমিও কিছু কম করোনি বউ। তবে দাদা যে আর কখনো এ কথা বলবেন না, আমিও বিশ্বাস করি। এক কথা 100 বার বলার লোক তিনি নন। তাও বটে, তবে আরও একটা গুরুতর কারণ আছে, যাতে আর কোনোদিন স্বপ্নেও চোখ রাঙাতে সাহস করবেন না তিনি। আমার বাবা চিঠি পেলুম, তিনি আমার নামে 10,000 টাকা উইল করে দিয়েছেন। কি বলো ঠাকুরজি, পায়ে ধরবার দরকার আছে বলে আর মনে হয়? শোনো বউ, দাদা এর আগে কখনো তোমাকে চোখ রাঙাননি। যা করে তাকে ফেলে রেখে তুমি মেদিনীপুর চলে গিয়েছিলে, সে তো আমি জানি।
কিন্তু তবুও কোনো দিন তোমার এতটুকু নিন্দেও করেননি। হাসি মুখে তোমার সমস্ত দোষ আমার কাছে ঢেকে রেখেছিলেন। সেসব কি তোমার টাকার লোভে? বউ, শ্রদ্ধা ছাড়া ভালোবাসা থাকে না। আজ যে জিনিস তুমি তেজ করে হেলায় হারাচ্ছ, সেটা সেদিন টের পাবে যেদিন সেটা সত্যি সত্যিই হারাবে। কিন্তু আমার একটা কথা মনে রেখো বউ, আমার দাদাও তো নীচ নয়। আর না, সন্ধে হলো, আমি আসছি। যদি সময় পাও কাল বা পরশু একবার আমাদের বাড়িতে এসো। এই কথা বলে বিমলা বিরস মুখে গাড়িতে উঠে বসল। ইন্দু তার পিছু পিছু দরজা পর্যন্ত এলেও বিমলা সেটা তাকিয়েও দেখল না। এতদিন গাড়িতে উঠে বসে চিরদিন এই দুটি চোখে একে অপরকে নিমন্ত্রণ করে হেসে গাড়ির কপাট বন্ধ করত তারা। কিন্তু আজ বিমলা গাড়িতে উঠেই দরজা বন্ধ করে দিল। ঘরে ফিরে এসে ইন্দু কমলাকে বুকের কাছে টেনে নিয়ে শুয়ে পড়ল। বিমলা চলে গেলেও তার খড়খড়ে ধারালো কথাগুলো রেখে গেল। এর উত্তাপ যে কত, এইবার ইন্দু সেটা বুঝতে পারল। সেই তাপে তার অহংকারের কঠিন বরফ স্তূপ যত গলে গলে পড়তে লাগলো, ততই এক একটি নতুন বস্তু তার চোখে পড়তে লাগলো। এত কাদামাটি, আবর্জনা, এত কর্কশ কঠিন শিলাখণ্ড যে এত ঘন ভালোবাসা ভরা ঘোলা জলরাশির বুকে তলিয়ে গেছিল, সেটা ইন্দু স্বপ্নেও ভাবতে পারেনি। ইন্দুর যেন মনে হলো তার বিবেক তার মুখোমুখি দাঁড়িয়ে তাকে প্রশ্ন করছে, নরেন্দ্রবাবু যদি মনে মনে তোমাকে ত্যাগ করেন, তুমি কাছে গিয়ে বসলেও যদি তিনি ঘৃণায় সরে বসেন, তাহলে কেমন হবে ইন্দু? তার সর্বাঙ্গ যেন শিউরে উঠল। তার শিহরণের প্রকাশ ঘটল এক ভয়ার্ত অস্ফুট চিৎকারে। কমলা হঠাৎ জেগে উঠল। কি হয়েছে? কি হয়েছে মা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি সোনা মা, আমার কিচ্ছু হয়নি তো। বাবা, তোর তোর পিসিমা এত ভয় দেখাতে পারেন? কিসের ভয় মা? ও মা, কিসের ভয়? কিচ্ছু না মা, ওসব মিথ্যে, সব মিথ্যে। যা তো, যা তো মা, একবার দেখে আয় তো তোর বাবা কি করছেন। মেয়ে ছুটে দেখতে গেল। আজ দিন দুই স্বামী স্ত্রীতে একটাও কথা হয়নি। কিছুক্ষণ পরেই কমলা ফিরে এলো। ও মা, বাবা তো চুপ করে শুয়ে আছে। চুপ করে শুয়ে আছে? আচ্ছা আচ্ছা, তুই তুই একটু শুয়ে থাক মা, আমি দেখে আসি। ইন্দু এসে পর্দার ফাঁক দিয়ে দেখল সত্যি নরেন্দ্র চুপ করে উপরের দিকে চেয়ে শুয়ে আছে। মিনিট ৫-৬ দাঁড়িয়ে সে দেখল, কিন্তু এ কি, আজ ঘরে ঢুকতে তার সাহস হচ্ছে না কেন? কিছুক্ষণ ভেবে সে নিজেই ভারী আশ্চর্য হয়ে গেল। ঘরে ফিরে মেয়ে কমলাকে বলল, তোর বাবার মনে হয় মাথাটা খুব ধরেছে। যা তো মা, বসে বসে একটু বাবার মাথায় হাত বুলিয়ে দিগে। আচ্ছা মা, যাচ্ছি। বাবা, ও বাবা, বাবা, তোমার কেন এত মাথা ধরেছে গো? এসো মা। কই, আমার মাথা ধরেনি তো। তবে যে মা বললে তোমার মাথাটা খুব ধরেছে। না গো মা, তোমার মা জানে না। নরেন্দ্র চুপ করে মেয়ের মুখের দিকে চেয়ে রইলেন। এইবারে ইন্দু বেশ সহজভাবেই ঘরে ঢুকল। টেবিলের আলো একটু কমিয়ে দিল। আমি জানি রোগা শরীরে কি আর এত পরিশ্রম সহ্য হয়? যা তো মা কমলা, ও ঘর থেকে ওডিকোলনের শিশিটা একটু নিয়ে আয়, আর রামটহলকে একটু বরফ কিনে আনতে বল। আমি মাথাটা একটু হাত বুলিয়ে দিই।
এ কি, এ তো একেবারে আগুনের মতো গরম। এই, আজ বুকের ব্যথাটা কেমন আছে গো? একই রকম। তবে এই যে রাগ করে দুদিন ওষুধটা খেলে না, এখন বেড়ে গেলে কি হতো বলো তো? আমার শরীরটা ভালো নেই, আমি একটু চুপ করে থাকতে চাই। কিন্তু কি, এই কথার এই জবাব? তাই থাকো, আমার ঘাট হয়েছে, আমি তোমার ঘরে ঢুকেছিলাম। নিজের প্রাণটা নষ্ট করে আমাকে শাস্তি দিতে পারবে না। এই এই চিঠিখানা পড়ে দেখো, বাবা আমাকে 10,000 টাকা উইল করে দিয়েছেন। ইন্দু এই কথা বলে আঁচল চাপা দিয়ে কান্না চাপতে চাপতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। ইন্দু কোনোদিন কারো কথা সহ্য করতে, কারো কাছে হার মানতে শেখেনি। তাই আজ তার সমস্ত সাধু সংকল্প ব্যর্থ হয়ে গেল। রাগের বশে সে কি করতে গিয়ে কি করে ফিরে এলো। পরদিন ইন্দু তার ননদ বিমলার বাড়ি গেল। গিয়ে দেখল বিমলা এবং এক অপরিচিত গৃহবধূ একটি বই নিয়ে বসে আছেন তারা। তাদের চোখে জল। ইন্দু জিজ্ঞাসা করল, ও কি ঠাকুরজি, তোমরা কাঁদছিলে নাকি? চোখ দুটো তো জবা ফুলের মতো লাল হয়ে রয়েছে দেখছি। হ্যাঁ গো বউ, এই অম্বিকাবাবুর স্ত্রী শুনছেন আর আমি ওকে পড়ে শোনাচ্ছিলাম। ওহ, দুর্গামণির দুঃখে বুক ফেটে যায়। কে গো দুর্গামণি? আর ন্যাকা সেজো না বউ, তুমি সত্যিই জানো না কে দুর্গামণি? তবে চারিদিকে এত যে সুখ্যাতি বেরিয়েছে তা সত্যিই বটে। কই দেখি বইটা। ও বাবা, এ তো ওনার লেখা বই, আবার তোমাকেই উৎসর্গ করা হয়েছে। ভালো, আমার এসব নাটক নোভেল পড়তে ইচ্ছেও করে না আর ভালোও লাগে না। যাই হোক, ভালো হয়েছে শুনে খুশি হলাম। অন্তরে এক জ্বালা কুড়ে কুড়ে খেতে লাগলো ইন্দুমতিকে। বই লেখা হয়েছে, ছাপা হয়েছে, দেওয়া হয়েছে, অথচ সে তার বিন্দু বিসর্গও জানে না। তার মনোভাব মুখে ফুটে উঠল। বিমলা তা লক্ষ্য করল এবং সেজন্যই আর কোনো কথা বলতে সাহস করল না। অম্বিকাবাবুর স্ত্রী সকলের ছোট, একটু সলজ্জভাবেই বসেছিল। এমন সময় অম্বিকাবাবুর চাকর এসে তাকে বললে, প্রণাম মা, প্রণাম। বাবু জিজ্ঞেস করে পাঠালেন আজ যে ওনার জাদুঘর দেখতে যাওয়ার কথা আছে, তা তিনি সেখানে যাবেন? না না, তার শরীর এখনো তেমন সারেনি, আজ আর যেতে হবে না। আচ্ছা আচ্ছা মা। চাকর চলে যেতেই ভোলা এসে বিমলাকে জিজ্ঞাসা করল, পেন্নাময়ী মা, বাবু অফিস থেকে লোক পাঠিয়েছেন, একটা বড় আলমারি নিলাম হচ্ছে, বড় ঘরের জন্য কেনা হবে জিজ্ঞেস করছেন। না, কিনতে মানা করে দে, একটা ছোট বুককেস হলেই ও ঘরের হবে। এই আদেশ শুনে ভোলাও চলে গেল। ইন্দু মহা বিস্ময়ে অবাক হয়ে গেল। এই স্বামীদের প্রশ্নগুলোতে সে বেশি প্রভুত্বও দেখতে পেল না। আবার এই স্ত্রী দুটির আদেশগুলো তার কাছে ঠিক দাসীদের মতো শোনালো না। অথচ তার নিজের মনের মধ্যে কেমন একটা ব্যথা বাজতে লাগলো। তার কেবল মনে হতে লাগলো যেন কি করে সে এদের কাছে একেবারে ছোট হয়ে গেছে। যাবার সময় বিমলা চুপি চুপি জিজ্ঞাসা করল, আচ্ছা বউ, সত্যিই কি তুমি দাদার এই বইটার কথা জানতে না? না, আমার ওসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই ঠাকুরজি। সারাদিন তো বসে কেবল লিখছে, কেউ তো খোঁজ করে বলো? ভালো কথা ঠাকুরজি, আমি কাল বাপের বাড়ি যাচ্ছি। না বউ, এখন তুমি যেও না। কেন বলো তো? কেন সেটাও কি বুঝিয়ে বলতে হবে বউ?
দাদা তোমাকে তার দুঃখের সুখের কোনো ভারই দেন না, তাও কি তুমি চোখে দেখতে পাও না? তুমি স্বামীর ভালোবাসা হারাচ্ছ, তাও কি টের পাও না? অনেকবার তোমাকে বলেছি ঠাকুরজি, আমি চাইনে। আমি দাদার ওখানে নিশ্চিন্তে থাকবো। উনি আর যেন আমাকে আনতে না যান, আর যেন আমাকে জ্বালাতনও না করেন। এসব বড়াই পুরুষ মানুষের কাছে করো বউ, আমি তো মেয়ে মানুষ, আমার কাছে করো না। তোমার বাপেরা বড় লোক, তোমার সংস্থান তারা করে দিয়েছেন, এই তো তোমার অহংকার। আচ্ছা, এখন যাচ্ছ যাও, কিন্তু একদিন হুঁশ হবে। যা হারালে তার তুলনায় তোমার সমস্ত পৃথিবীটাও ছোট। বউ, যা তুমি পেয়েছিলে খুব কম মেয়েই তা পায়, সে জানি, কিন্তু যে জিনিস অপব্যয় তুমি করলে তাতে অক্ষয় হয়ে শেষ হয়ে যায়, আর বোধ করি গেলেও তাই। ঠাকুরজি, অহংকার করবার থাকলেই লোকে অহংকার করে, কিন্তু আমার সর্বনাশ হয় হবে, যায় যাবে, সেজন্য তুমিই বা এত মাথা গরম করছো কেন? আর আমি বা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনছি কেন? আমার থাকতে ইচ্ছে নেই, থাকবো না, এতে যা হয় তা হবে। আমি কারোর পরামর্শ নিতে চাই না, আর খামোখা ঝগড়াও করতে চাই না। আমার মনের ব্যথা অন্তর্যামী জানে বউ, কিন্তু এই অপমানের পরে আর আমি তোমায় কিচ্ছু বলবো না। একবার দাঁড়াও তো বউ, তুমি তো সম্পর্কে বড়, তোমায় একটা প্রণাম করি। সেদিন সন্ধ্যে থেকেই সারা আকাশ কালো করে এলো, আর তার সাথে প্রবল বৃষ্টি শুরু হলো। ইন্দু মেয়েকে নিয়ে ঘরে চুপ করে শুয়েছিল। আজ ইন্দুর ছোট ভগ্নিপতি এসেছেন। পাশের ঘর থেকে শোনা যাচ্ছে সবাই তাকে নিয়ে আনন্দে মেতে উঠেছে, তার সাথে হাসি গল্প মজায় সবাই হইচই ফেলে দিয়েছে। এসবের আওয়াজ যত জোরদার হচ্ছে ততই যেন ইন্দু লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। প্রায় 3 মাস হলো ইন্দু মেদিনীপুরে এসেছে। তার ছোট বোনও এসেছে। তার স্বামী এই 3 মাসের মধ্যে অন্তত 5-6 বার যাতায়াত করলেন, কিন্তু নরেন্দ্র একবারও এলো না, এমনকি চিঠি পর্যন্ত লিখল না। এই ব্যাপারটা কিছুদিন ধরে বাড়ির সবার নজরে এসেছে এবং এই নিয়ে প্রায় আলোচনা হচ্ছে সবার মধ্যে। পাছে ভগ্নিপতির সামনে এই কথাটা কেউ বলে ফেলে, সেই ভয়ই ইন্দু অসময়ে পালিয়ে ঘরে চলে এসেছিল। তার স্বামী আসেন না। তার অবহেলা যে এত বেদনার, এতটা লজ্জার কথা, সে কথা ইন্দু কোনোদিন কল্পনা করেনি। তার স্বামী তাকে ভালোবাসে না, এটা যেন একটা ভীষণভাবে লুকিয়ে রাখার কথা। এতদিন সে স্বামীর ঘরে থেকে স্বামীর পাশে বসে তাকে টেনে পিটিয়ে নিজের মর্যাদা এবং সম্ভ্রম বাড়িয়ে তুলতেই সব সময় ব্যস্ত ছিল, কিন্তু এখন পরের ঘরে চোখের আড়ালে সে সবকিছুই যেন ভেঙে ভেঙে খসে পড়ছে। কি করে সে পারবে এগুলো খাড়া করে রাখতে? মনে হচ্ছে আজ ভগ্নিপতি আসার পর থেকেই বাড়ির সকলেই যেন তার দিকে করুণার দৃষ্টি দিচ্ছে। কমলাকে কেউ তার বাবার কথা জিজ্ঞাসা করলে ইন্দু লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে চায়। অথচ এখানে আসার আগে সে তার স্বামীকে খুব কড়া ভাষায় একটা মর্মান্তিক কথা বলে এসেছিল। প্রতিপালন করার ক্ষমতা হলেই যেন সে গিয়ে ওদেরকে নিয়ে আসে। এমন সময় হঠাৎ সে একটা কান্নার আওয়াজ পেয়ে থমকে গেল। কমলা কাঁদছে। কি হলো মা, তুই অমন করে কাঁদছিস কেন কমলা? আমার বাবার জন্য মন কেমন করছে মা। আমার বাবার জন্য মন কেমন করছে মা। ঠিক আছে, আর কেঁদো না মা, একটু চুপ করো।
না মা, আমাকে এক্ষুনি বাবার কাছে নিয়ে চলো, আমাকে এক্ষুনি বাবার কাছে নিয়ে চলো, আমি বাবার কাছে যাব। ইন্দু মেয়েকে বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। বাইরের প্রবল বৃষ্টি আর বজ্রপাত তার লজ্জা রক্ষা করল। কমলা ছাড়া কেউই সে কান্না শুনতে পেল না। মা শিখিয়ে দিলেন কিনা জানা নেই, তবে পরদিন সকাল থেকে কমলা বাবার কাছে যাবার জন্য জেদ ধরে বসল। প্রথমে অনেক তর্জন গর্জন করেও শেষে ইন্দু দাদাকে এসে সব বলল। বেশ তো, কাল সকালেই তাহলে ওকে নিয়ে কলকাতায় চলে যা। আরে নরেন কেমন আছে বলতো? সে তো আমাকে চিঠিপত্র লেখে না, তোকে লেখে তো? হ্যাঁ দাদা। তা সে ভালো আছে তোরে? হ্যাঁ দাদা, উনি ভালোই আছেন। পরদিন সকালেই ইন্দু মেয়েকে নিয়ে ফিরে এলো। চাকর বাক্স তোরঙ্গ নামিয়ে আনতেই বিমলা বিরক্তি কোনো মতে চেপে দৌড়ে এসে দাঁড়ালো। কখন এলে বউ? এই আসছি। তা বাক্স তোরঙ্গ নিয়ে এখানে যে বাড়ি যাওনি বুঝি? না, শুধু কমলাকে বাড়ির সম্মুখে নামিয়ে দিয়ে এসেছি, শুধু তার জন্যই আসা, নইলে আসতুম না। না এলেই ভালো করতে বউ, তাছাড়া ওখানে তোমার গিয়েও আর কাজ নেই। কেন ঠাকুরজি, ও হঠাৎ এ কথা কেন? সেসব পরে শুনো, কাপড় ছাড়ো, হাত মুখ ধোও, যা হবার তা তো হয়েই গেছে। এখন আজ শুনলেও যা, দুদিন পর শুনলেও তাই। সে হবে না ঠাকুরজি, না শুনে আমি এক বিন্দু জলও মুখে দেব না। তাকে দেখতে পেয়েছি, তিনি বেঁচে আছেন, তবুও সেখানে গিয়ে আমার কাজ নেই বলছো কেন? সত্যি ও বাড়িতে আর তোমার জায়গা নেই বউ। এখন তোমার পক্ষে এখানেও যা, বাপের বাড়িতেও তাই, ও বাড়িতে তুমি থাকতে পারবে না। আমি আর সইতে পারছি না ঠাকুরজি। কি হয়েছে আমাকে খুলে বলো না। তিনি আবার বিয়ে করেছেন? এ কথা তোমার বিশ্বাস হয়? না না, কিছুতেই হয় না। আমার যত অপরাধী হোক না কেন, তিনি কিছুতেই কোনো অন্যায় করতে পারেন না। তো কেন আমার পাশে তার ঠাঁই নেই সেটা বলবে না? বউ, আমিও ভেবে পাচ্ছি না কি করে তোমায় বোঝাবো যে সেখানে আর তোমার ঠাঁই নাই। শম্ভুবাবু দাদাকে জেলে দিয়েছিল। কি বলছো ঠাকুরজি? তারপরে? সে অনেক কথা বউ। আমরা তখন কাশিতে। শম্ভুবাবু দাদাকে টাকা জোগাড় করার জন্য 2 দিন সময় দেয়, কিন্তু দাদা কিছুতেই 4000 টাকা জোগাড় করতে পারেন না। তখন ওরা দাদাকে জেলে ধরে নিয়ে যায়। দাদা জেলে যাওয়ার পর ভোলাকে কাশিতে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা তো ততদিনে কাশি থেকে এলাহাবাদে চলে যাই। এইসব করতে করতে 10 দিন পার হয়ে যায়। তারপর আমরা ফিরে এসে সবকিছুই শুনি। তখন তো আমার কাছে অতগুলো নগদ টাকা ছিল না, তাই আমার গয়নাগুলো বাঁধা দিয়ে 11 দিনের দিন দাদাকে জেল থেকে বার করে আনি। তোমারই তো প্রায় 4-5 হাজার টাকার গয়না আছে বউ, আর সে মেদিনীপুরও বেশি দূরে নয়। তোমাকে খবর দিতে পারলেই আর এসব কিছুই হতো না। কিন্তু দাদা বরং 10 দিন হাজত বাস করলেন, তবু তোমার কাছে হাত পাতলেন না। তোমার আর তার কাছে গিয়ে কি হবে? অনেক সুখই তো তুমি দাদাকে দিলে, এবার তাকে মুক্তি দাও, তাতে তিনিও বাঁচুন আর তুমিও বাঁচো। শোনো ঠাকুরজি, এই আমার সব গয়নাগুলো তোমায় খুলে দিলাম। এইগুলো নিয়ে তোমার নিজের জিনিস উদ্ধার করে এনো। আমি এখন তার কাছেই চললুম।
তুমি বলছো ঠাঁই হবে না, কিন্তু আমি বলছি এইবারেই তার পাশে আমার সত্যিকারের ঠাঁই হবে। যা এতদিন আমাকে আলাদা করে রেখেছিল, এখন সেসব তোমার কাছে ফেলে দিয়ে আমি নিজের জায়গা করে নিতে চললুম। কাল একবার চেয়েও ভাই, আর গিয়ে তোমার দাদা বৌদিকে দেখে এসো। আমি এখন চললুম। দাঁড়াও বউ, ভোলাকে একখানা গাড়ি ডেকে দিতে বলি। ও কি, চললে কোথায়? আমার গাড়ির জন্য অপেক্ষা করবার সময় নেই ভাই, আমি হেঁটেই চললুম। ওরে ও ভোলা, সঙ্গে একবার যা না। চোখের জল মুছে বিমলা চুপচাপ চেয়ে রইল পথের দিকে। ইন্দুমতি আজ তার সমস্ত দর্প চূর্ণ করে ধীরে ধীরে আড়ালে মিশে গেল। শুনছিলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দর্পচূর্ণ। আশা করি আমাদের আজকের প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ যোগান। 2024 শেষ, নতুন বছরে একসাথে পা দেওয়ার আগে তাই আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আশা করি আপনাদের সমস্ত নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা, নতুন স্বপ্ন বাস্তবায়িত হোক, আর তার সাথে পুরনো সম্পর্ক এবং পুরনো সংকল্প পূর্ণতা পাক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ।